আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা সপ্তম শ্রেণীর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একই দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। যে কোনো 14টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। প্রথম, পাল সেন যুগে বাংলার প্রধান শিল্পদ্রব্য ছিল সুতি বস্ত্র, রেশম বস্ত্র, পশম বস্ত্র না কার্পাস বস্ত্র? হবে কার্পাস বস্ত্র। প্রশ্ন, লক্ষণ সেনের সভাকবি ছিলেন জয়দেব, পদ্মগুপ্ত, জয়সিংহ না ধৈ? উত্তর হবে জয়দেব। প্রশ্ন, তুগলক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গিয়াসউদ্দিন বলবান, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ তুগলক, ফিরোজ শাহ তুগলক? উত্তর হবে গিয়াসউদ্দিন তুগলক। প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526, 1556, 1605, 1675 খ্রিস্টাব্দে। 1526 খ্রিস্টাব্দে। তাহলে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের প্রথম মুঘল বাদশাহ ছিলেন আকবর, বাবর, হুমায়ুনের শেরশাহ? উত্তর হবে বাবর। দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু রেখেছিলেন বাবর, হুমায়ুন, শেরশাহ না আকবর? উত্তর হবে শেরশাহ। ইউরোপ থেকে জলপথে প্রথম ভারতে আসে ওলন্দাজরা, ফরাসিরা, ইংরেজরা না পর্তুগিজরা? উত্তর হবে পর্তুগিজরা। দিল্লি শহরের প্রধান সমস্যা ছিল খাদ্যের অভাব, অর্থের অভাব, কাজের অভাব, জলের অভাব? উত্তর হবে জলের অভাব। শিখদের প্রথম গুরু ছিলেন গুরু অর্জুন, গুরু নানক, গুরু গোবিন্দ সিং? উত্তর হবে গুরু নানক। প্রশ্ন, মধ্যযুগে খেলাধুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল ফুটবল, কাবাডি, বক্সিং না কুস্তি? উত্তর হবে কুস্তি। প্রশ্ন, শ্রীচন্দ্রদেব ভক্তি প্রচার করেন সংস্কৃত, হিন্দি, বাংলা, প্রাকৃত ভাষায়? উত্তর হবে বাংলা ভাষায়। রামায়ণের বাংলা অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, কাশিরাম দাস, মাধর বড়ু, চণ্ডীদাস? উত্তর হবে কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন, শিবাজি বাঘনগরী হত্যা করেন শায়েস্তা খানকে, মুয়াজ্জমকে, আফজাল খানকে, রাজা জয়সিংহকে? উত্তর হবে আফজাল খানকে। অষ্টপ্রধানের মধ্যে প্রধান ছিলেন রাজা, সেনাপতি, পেশোয়া, আমন্ত? উত্তর হবে পেশোয়া। গভর্নর কথাটির অর্থ হলো ব্যবস্থা করা, শাসন করা, নির্বাচন করা, মনোনীত করা? উত্তর হবে শাসন করা। স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রুশো না মন্তেস্কু? উত্তর হবে মন্তেস্কু। 2 থেকে রয়েছে নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 14 = 14। প্রথম, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। সন্ধ্যাকর নন্দী রচনা করেন ড্যাশ? উত্তর হবে রামচরিত। মুঘলরা নিজেদের ড্যাশ বলে ভাবত তৈমুরীয়? প্রশ্ন, কুতুব মিনার ড্যাশ শাসনের প্রতীক? উত্তর হবে সুলতানি। পুরন্দর সন্ধি অনুযায়ী শিবাজি মুঘলদের ড্যাশ দুর্গ ছেড়ে দিতে বাধ্য হতে হবে 23টি। ড্যাশ সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান ভারতের? ভারত সরকারের প্রধান বিভাগের সংখ্যা ড্যাশটি? উত্তর হবে 3টি। পরে হচ্ছে ঠিক না ভুল লেখো যে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। খিদির খান ছিলেন সৈয়দ বংশের একজন প্রধান শাসক? উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখবো। আফগানদের বিরুদ্ধে বাবর ঘরগড়ার যুদ্ধ করেন? উত্তর হবে ঠিক, তাহলে আমরা সত্য লিখবো। মীর নাথান ছিলেন আকবরের একজন সেনাপতি? উত্তর হবে মিথ্যা, তাহলে আমরা মিথ্যা লিখবো। পরের প্রশ্ন, সিকান্দার শাহের বানানো আদিনা মসজিদটি 1 লাখি সমাধি নামে বিখ্যাত? উত্তর হবে ভুল, তাহলে আমরা মিথ্যা লিখব। গুরু হরগোবিন্দ একসঙ্গে 2টি তলোয়ার নিতেন? উত্তর হবে ঠিক, তাহলে আমরা ঠিক লিখবো বা সত্য লিখব। গয়ের দাগের হচ্ছে কস্তমের সঙ্গে খস্তমা মেলাও। ইবন বতুতা হবে মোহাম্মদ বিন তুগলক। প্রহর হবে পাস। শ্রী চৈতন্যদেব হবে হোসেন শাহ। দিন ইলাহি হবে স্যার টমাস রো। ভালো করে দেখে নাও। পরে হচ্ছে ঘয়ের দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি তোমার সবচেয়ে মানানসই বলে মনে হয়? বিবৃতি, চৈতন্যদেব বাংলা ভাষাকেই ভক্তি প্রচারের মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। ব্যাখ্যা 1, তিনি শুধু বাংলা ভাষায় জানতেন। ব্যাখ্যা 2, বাংলার সাধারণ মানুষের মুখের ভাষা ছিল বাংলা। ব্যাখ্যা 3, ভক্তি বিষয়ক সব বই বাংলা ভাষায় লেখা হয়েছিল। তো লিখবে বাংলায় সাধারণ মানুষের মুখের ভাষা ছিল। পরের বিবৃতি, গুরু হরগোবিন্দ একসময় 2টি তলোয়ার নিতেন। ব্যাখ্যা 1, তিনি শিখদের ধর্মগুরু বলে। ব্যাখ্যা 2, তিনি দুহাতে বীরের মতো যুদ্ধ করতে পারতেন বলে। তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক 2 ক্ষমতা তার আছে। ব্যাখ্যা 3, তিনি বোঝাতে চাইতেন ধর্মীয় ও রাজনৈতিক 2 ক্ষমতা তার আছে। তিনি তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে বল্লাল সেনের লেখা 2টি গ্রন্থের নাম দান সাগর ও অদ্ভুত সাগর।
মোহাম্মদ ঘুরি কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর হবে 1206। সৈয়দ বংশের প্রতিষ্ঠা থেকে উত্তর হবে খিজির খা। নবরত্ন কাদের বলা? উত্তর লিখবে আকবরের দরবারে বিশিষ্ট মানুষদের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। পরের প্রশ্ন, কোন যুগে প্রথম চাকায় সুতো কেটে কাপড় বোনা শুরু হয়েছিল? উত্তর হবে সুলতানি যুগে। ভাস্কো দা গামা ভারতের কোন বন্দরে এসেছিল? উত্তর হবে ভাস্কো দা গামা ভারতের দক্ষিণে মালাবারের কালিকট বন্দরে এসেছিলেন। শিখদের ধর্মগ্রন্থের নাম কি? উত্তর গুরু গ্রন্থ সাহিব। কোথায় প্রথম কাগজ আবিষ্কৃত হয়? উত্তর হবে চীনে প্রথম কাগজ আবিষ্কৃত হয়। দীপক ও মেঘমল্লা রাগ কে সৃষ্টি করেন? দীপক ও মেঘমল্লা রাগ তানসেন সৃষ্টি করেন। দিনইলাহি কে কবে প্রবর্তন করেন? 1570 খ্রিস্টাব্দে আকবর প্রবর্তন করেন। একজন দোহা রচয়িতার নাম উল্লেখ করো। একজন দোহা রচয়িতার নাম হলো কবির। ঔরঙ্গজেব কোন দুর্গে শিবাজিকে বন্দি করে রাখেন? উত্তর হবে আগ্রা। খালসা শব্দের অর্থ কি? উত্তর হবে পবিত্র। ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। কত বছর অন্তর ভারতের নির্বাচন হয়? উত্তর হবে 5 বছর। চারিদিকে রয়েছে নিচের প্রশ্নগুলো 2 থেকে 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। প্রতিবিভাষণের মান 2 করে 2 গুণ 6 = 12। প্রথম, সামন্ততন্ত্র কাকে বলে? মধ্যযুগে ভারতে এক বিশেষ শ্রেণীর রাজকুমারীদের উদ্ভব হয়েছিল। এদের নগদ অর্থের বদলে জমি দেওয়া হতো এবং এরা একটি অঞ্চলের অধিপতি হতেন। এরা কেউ পরিশ্রম করে উৎপাদন করতেন না, অন্যের উৎপাদিত শ্রমের ফসল ভোগ করতেন। এইভাবে জমির বিশেষ মালিকানার উপর ভিত্তি করে যে অর্থনৈতিক ও সামরিক ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই সামন্ততন্ত্র বলা হয়। খলজি বিপ্লব কি? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি বলবানের বংশধরদের ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে নিজে দিল্লি শাসন ক্ষমতা দখল করেন। এই ঘটনা ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। পাট্টা ও কাবুলিয়ত কি? সেটাও জমির পরিমাণ, প্রজার নাম, সত্ত্ব ও দিয়ে হবে দিয়ে রাজস্বের উল্লেখ করে প্রজাকে একটি দলিল দিতেন। একে পাট্টা বলা হয়। শেরশাহ কৃষককে পাট্টা দিত। শেরশাহ প্রদত্ত এই পাট্টা গ্রহণের পরিবর্তে কৃষক রাজস্ব প্রদানের স্বীকৃতি হয়ে যে দলিল রাষ্ট্রকে প্রদান করত তা কাবুলিয়ত নামে পরিচিত। হুন্ডি কি? সারাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল, যার মাধ্যমে বণিকেরা সারাফকে টাকা জমা দিয়ে সেই কাগজ কিনে অন্য জায়গায় প্রয়োজন মতো ভাঙিয়ে নিত। এতে বণিকদের খুব সুবিধা হয়েছিল। টেরাকোটার কাজ কি? টেরাকোটা শব্দের অর্থ হলো পোড়ামাটি। প্রাচীন বাংলার মন্দিরগুলির দেওয়ালে পোড়ামাটির যে কারুকাজ করা হতো তার নাম পোড়ামাটির বা টেরাকোটার কাজ। বাঁকুড়ার বিষ্ণুপুর ছাড়াও বাংলার নানান অঞ্চলে এই ধরনের মন্দির দেখা যায়। শ্রী চৈতন্য জীবনী কাব্য কাকে বলে? শ্রী চৈতন্যদেবের জীবন এবং কাজ নিয়ে বাংলা সাহিত্যে অনেক বৈষ্ণব কবি বহু কাব্য রচনা করেছেন। এগুলিকে চৈতন্য জীবনী কাব্য বলা হয়। চৈতন্য জীবনী কাব্য থেকে সমকালীন সমাজের নানান দিক সম্পর্কে বহু তথ্য জানা যায়। এছাড়া চৈতন্যদেবের ব্যক্তিজীবন সম্পর্কেও অনেক তথ্য পাওয়া যায়। মাবলে বা মাওয়ালি কাদের বলা হতো? শিবাজি পুনের আশেপাশের অঞ্চলগুলি আক্রমণ করেন। এই আক্রমণের সময় তিনি মাওয়াল অঞ্চল থেকে একদল পদাতিক সেনা সংগ্রহ নিয়োগ করেন। এদের বলা হতো মাবলে বা মাওয়ালি। এরা তার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল। শিখদের প্রথম ও শেষ বা দশম গুরুর নাম কি? শিখদের প্রথম গুরুর নাম গুরু নানক। শিখদের শেষ বা দশম গুরুর নাম গুরু গোবিন্দ সিং। ক্ষমতা স্বতন্ত্র কাকে বলে? সব দেশেই বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগ থেকে আলাদা করে রাখা হয়, কোনোভাবে যাতে সুবিচারের পথে বাধা না হয় তার জন্য এই ব্যবস্থা। এক কথায় একে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। গণতন্ত্র যাতে বলবৎ থাকে তার জন্যই নীতি গ্রহণ করা হয়। সরকার বলতে কি বোঝায়? সরকার শব্দটি ফরাসি থেকে এসেছে। মধ্যযুগে ভারতে এই শব্দটির মানে শাসনকর্তা বা শাসন ব্যবস্থা, দুটি অর্থে ব্যবহার করা হতো। ইংরেজিতে এর সমান অর্থ বা সমান শব্দ হলো গভর্নমেন্ট, মানে শাসন করা। পরের 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। প্রতিবিভাষণের মান 5 করে 5 গুণ 4 = 20। আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজারদর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, উত্তর লিখবে। আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান। তার জীবনে সবচেয়ে অভিনব পদক্ষেপ ছিল বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রচলন। উদ্দেশ্য:
রাজ্য জয় ও মঙ্গল আক্রমণ প্রতিরোধের জন্য আলাউদ্দিন এক বিশাল সৈন্যবাহিনী গঠন করেন। সৈন্যদের নগদ বেতন চালু করা হয়। অল্প বেতনে প্রজাদের সহজে জীবনযাপনের জন্য আলাউদ্দিন খলজি বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। বাজার স্থাপন। আলাউদ্দিন খলজির আমলে দিল্লিতে 4টি বড় বাজার ছিল। এই সব বাজারে খাদ্যদ্রব্য, ঘোড়া, কাপড় ইত্যাদি বিক্রি হতো। পণ্যমূল্য তালিকা। আলাউদ্দিন প্রতিটি জিনিসের দাম স্থির করে দেন। এই নির্দিষ্ট দাম অনুযায়ী প্রতিটি পণ্যের বা প্রতিটি বাজারে পণ্য কেনাবেচা হতো। রেশনিং প্রথা। আলাউদ্দিন খলজির আমলে বা আলাউদ্দিনের আমলে রেশনিং ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থায় প্রতিটি পরিবারকে প্রয়োজন মতো সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হতো। রাজকর্মচারী নিয়োগ। বাজার দর ব্যবস্থা দেখভালের জন্য সুলতান শাহানা-ই-মান্ডি ও দেওয়ান-ই-রিয়াত নামক রাজকর্মচারী নিয়োগ করেন। দুর্নীতি দমন। ওজন কিংবা দামে ক্রেতাদের ঠকানো হলে ব্যবসায়ীকে কঠোর শাস্তি দেওয়া হতো। সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো। রাজিয়া ছিলেন একমাত্র নারী যিনি সুলতানি আমলে দিল্লির সিংহাসন আরোহণ করেছিলেন। সুলতান রাজিয়া 1236 খ্রিস্টাব্দ থেকে 1240 খ্রিস্টাব্দ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সঙ্গে শাসন কার্য পরিচালনা করেন। সিংহাসন লাভ। ইলতুৎমিশ মারা যাবার আগে কন্যা রাজাকে পরবর্তী সুলতান হিসাবে মনোনীত করে গিয়েছিলেন, কিন্তু সুলতান মারা যাবার পর একজন নারীর সিংহাসনে বসা নিয়ে অভিজাতদের একাংশ আপত্তি করে। তারা রাজিয়ার ভাই রুকুদ্দিন ফিরোজকে সিংহাসনে বসান। রুকুদ্দিন ফিরোজের অযোগ্যতার কারণে সাম্রাজ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত সেনাবাহিনী, অভিজাতদের একাংশ ও দিল্লির সাধারণ লোকেদের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন। কৃতিত্ব। শাসনকার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়াদাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। কার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়াদাক্ষিণ্য সব দিকেই রাজিয়া বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। একদিকে পয়েন্ট করবে শান্তি প্রতিষ্ঠা। সিংহাসনে বসেই রাজিয়া চারিদিকের বিশৃঙ্খলা দূর করে সাম্রাজ্যের শান্তি প্রতিষ্ঠা করার জন্য উদ্যোগী হয়েছিলেন। রাজজয়। সিংহাসনে বসার পর তিনি বদায়ুন, মুলতান, লাহোর প্রভৃতি অঞ্চলের শাসকদের যুদ্ধে পরাজিত করে সিন্ধু প্রদেশ থেকে বাংলা প্রদেশ পর্যন্ত নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিলেন। শাসন পরিচালনা। তিনি পুরুষের পোশাক সজ্জিত হয়ে প্রকাশ্য দরবারে উপস্থিত থেকে প্রজাদের অভাব অভিযোগের নিষ্পত্তি করার চেষ্টা করেছিলেন। তিনি নিজ মুদ্রায় সুলতান শব্দটি ব্যবহার করতেন। উলেমাদের আপত্তি সত্ত্বেও তিনি অমুসলিমদের ওপর থেকে জিজিয়া কর তুলে নিয়েছিলেন। অভিজাতদের ক্ষমতা হ্রাস। তিনি 40 চক্র বা বান্দেগানি চিহলগিরি নামে তুর্কি অভিজাত গোষ্ঠীর ক্ষমতা খর্ব করতে উদ্যোগী হন। পতন। রাজিয়ার আমলে তুর্কি অভিজাতরা মনে করেছিল যে রাজিয়া অতুর্কি অভিজাতদের বেশি গুরুত্ব দিচ্ছেন। এর ফলে দিল্লির বাইরে যেসব তুর্কি অভিজাতরা ছিল তারা রাজিয়ার বিরোধিতা করতে শুরু করে। এছাড়াও রাজপুত শক্তি ও তার শাসনের বিরোধী ছিল। রাজিয়া অভিজাতদের বিদ্রোহ দমন করার জন্য আলতুনিয়াকে বিয়ে করেন, কিন্তু শেষ পর্যন্ত দুজনেই বিদ্রোহীদের হাতে নিহত হন। প্রশ্ন, মুঘল সম্রাট আকবরের কৃতিত্ব আলোচনা করো। মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন আম্মু আকবর। সাম্রাজ্য বিস্তার, প্রশাসনিক দক্ষতা, বিদ্যুৎ চাহিদা, ধর্মীয় উদারতার জন্য তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। সাম্রাজ্য বিস্তার। হুমায়ুনের মৃত্যুর পর মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে বসেন। শাসন কার্যে তাকে সাহায্য করেছিলেন বৈরাম খাঁ। বৈরাম খাঁর সাহায্য নিয়ে 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করে তিনি দিল্লিতে মুঘল শাসন সুদৃঢ় করেন। এরপর একে একে মধ্য ভারত ও উত্তর পশ্চিম সীমান্তের কাছে কয়েকটি ছোট রাজ্য চিত্তোর, গুজরাট, বাংলা ইত্যাদি অঞ্চল জয় করেন। 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ সিংহকে পরাজিত করেন। শাসন ব্যবস্থা। আকবর শাসনকার্যের সুবিধার জন্য এই সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে ভাগ করেছিলেন। প্রদেশগুলিকে বলা হতো সুবা। সুবাগুলি কয়েকটি সরকারে এবং সরকারগুলি আবার কয়েকটি পরগনায় ভাগ করা হতো। মানসাবদারি প্রথা। আকবর মানসাবদারি প্রথা চালু করেন। যুদ্ধের সময় মানসাবদাররা সৈন্য ও ঘোড়া নিয়ে সম্রাটকে সাহায্য করত। রাজস্ব ব্যবস্থা। আকবর জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতি চালু করেন। এই ব্যবস্থাকে বলা হয় জবতি ব্যবস্থা। রাজস্ব আদায়ের জন্য তিনি তহসিলের ব্যবস্থা চালু করেন। ধর্মীয় উদারতা। সম্রাট আকবর পরধর্ম সহিষ্ণু ছিলেন। তিনি সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তির
পদ সুলো-ই-কুল আদর্শের কথা বলেন। এই আদর্শের ভিত্তিতে আকবর দ্বীন-ই-ইলাহি ধর্মমত প্রবর্তন করেন। বিদ্যোৎসাহিতা: সম্রাট আকবর বিদ্যা ও বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। তার দরবারে বিশিষ্ট 9 জন জ্ঞানী ব্যক্তিকে একত্রে বলা হতো নবরত্ন। এদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য ছিলেন বীরবল। এছাড়া আবুল ফজল ও আব্দুল কাদির বাদাউনি নামে দুজন ঐতিহাসিক তার রাজসভা অলঙ্কৃত করতেন। উপসংহার: সম্রাট আকবর সব ক্ষেত্রে যে কৃতিত্বের স্বাক্ষর রেখে গেছেন তার জন্য তাকে মহান সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। পরের প্রশ্ন: শেরশাহের শাসন ব্যবস্থায় কী কী মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। ভূমিকা: শেরশাহ ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তার শাসন কার্যের মূল লক্ষ্য ছিল প্রজাদের মঙ্গল সাধন করা। ভূমিকা: শেরশাহ ছিলেন একজন প্রজাহিতৈষী শাসক। তার শাসন কার্যের মূল লক্ষ্য ছিল প্রজাদের মঙ্গল সাধন করা। ডবল হয়ে গেছে। শেরশাহের শাসন ব্যবস্থার মানবিক দিক: এক, রাজস্ব ব্যবস্থা। শেরশাহ জনসাধারণের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এক সুষ্ঠু রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন। পাট্টা: তিনি কৃষককে পাট্টা দিতেন। এই পাট্টায় কৃষকের নাম, জমিতে কৃষকের অধিকার, কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকত। কাবুলিয়াত: পাট্টা প্রাপ্ত কৃষক রাজস্ব দেওয়ার কথা কবুল করে কাবুলিয়াত নামে আরেকটি দলিল রাষ্ট্রকে দিত। 2, যোগাযোগ ব্যবস্থা: জনসাধারণের যাতায়াতের সুবিধার জন্য তিনি সড়কপথের উন্নতি করেন। তিনি বাংলার সোনারগাঁ থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত একটি সড়ক সংস্কার করেন। রাস্তাটির নাম ছিল সড়ক-ই-আজম। এই রাস্তায় পরবর্তীকালে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে পরিচিত হয়। আগ্রা থেকে যোধপুর এবং চিত্তোর পর্যন্ত একটি সড়ক তৈরি করান। লাহোর থেকে মুলতান পর্যন্ত আরও একটি রাস্তা নির্মাণ করান। তিনি সরাইখানা: পথিক ও বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে ধারে অনেক সরাইখানা তিনি তৈরি করেছিলেন। ডাক ব্যবস্থা: শেরশাহ ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছিলেন। উপসংহার: মাত্র 5 বছর রাজত্ব করে শেরশাহ উন্নত শাসন ব্যবস্থার মাধ্যমে যে মানবিক চিন্তার পরিচয় দিয়েছেন তার জন্য ইতিহাসে তিনি স্মরণীয় হয়ে আছেন। লিখবে তার জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পরের প্রশ্ন: শ্রী চৈতন্যের বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসার সম্পর্কে যা জানো লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ভক্তি প্রচার এবং প্রসারের জন্য একটি পরিকল্পিত কাঠামো তৈরি করেছিলেন। এই দিয়ে পয়েন্ট করবে জাতি বিচার না করা: শ্রী চৈতন্যের নেতৃত্বে নবদ্বীপে যে বৈষ্ণব গোষ্ঠী সংগঠিত হয় তাতে জাতি বিচার ছিল না। নামগান: চৈতন্য ঘরে ঘরে নামগান প্রচারের ব্যবস্থা করেন। তার সঙ্গে বিশাল শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন। উচ্চ নিজ ভেদ না করা: শ্রী চৈতন্য নিজের উচ্চবর্ণের ব্রাহ্মণ হলেও বিভিন্ন পেশার মানুষ এবং তথাকথিত নিচু জাতির মানুষের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করেছিলেন। লোকধর্মের বিরোধিতা না করা: কোনো প্রচলিত লোকধর্মের বিরোধিতা চৈতন্যদেব করেননি। ভক্তি প্রচারকে একমাত্র ধর্ম হিসাবে তুলে ধরেননি। পরের পয়েন্ট করবে ধর্মীয় অত্যাচারের প্রতিবাদ করা: হিন্দু মুসলমান শাসকদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করেন চৈতন্য এবং তার অনুগামীরা। জগাই মাধায়ের অত্যাচারের বিরোধিতা, গোঁড়া ব্রাহ্মণদের প্রতিবাদ, কীর্তন বিরোধী নবদ্বীপের কার্যিকে তর্কযুদ্ধে পরাজিত করা ইত্যাদি মাধ্যমে চৈতন্য বৈষ্ণব আন্দোলনকে শক্তিশালী করে তোলেন। পরের পয়েন্ট নাটক অভিনয়: চৈতন্য বৈষ্ণবীয় নাটকের অভিনয়ের ব্যবস্থা করেছিলেন। জনগণের মুখের ভাষা বাংলায় ভক্তি প্রচার করার ব্যবস্থা করা হয়েছিল। বাদশাহ আকবরের দ্বীন-ই-ইলাহি সম্বন্ধে একটি টীকা লেখো। ভূমিকা: মুঘল সম্রাট আকবর সুলো-ই-কুল আদর্শে দ্বীন-ই-ইলাহি নামে এক নতুন ধর্ম প্রচার করেন। প্রেক্ষাপট: আকবর ফতেপুর সিক্রিতে প্রথম ইসলাম ধর্ম নিয়ে উলেমার সঙ্গে আলোচনা করতেন। পরে তিনি নানান ধর্মের গুরুদের ডেকে ধর্মীয় নানা বিষয়ে আলোচনা করেন। এইসব আলোচনার ভিত্তিতেই তিনি দ্বীন-ই-ইলাহি চালু করেন। শপথ গ্রহণ: যিনি দ্বীন-ই-ইলাহি ধর্ম গ্রহণ করেন তিনি শপথ গ্রহণ অনুষ্ঠানের শুরুতেই তার জীবন, সম্পত্তি, ধর্ম, সম্মান ও বিসর্জন দেওয়ার শপথ নিতেন। এছাড়াও শপথ গ্রহণকারীকে বাদশাহের পায়ে মাথা টেকে প্রণাম করতে হতো। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে বাদশাহ শপথ গ্রহণকারীকে একটি নতুন পাগড়ি, সূর্যের একটি পদক ও পাগড়ির সামনে লাগাবার জন্য বাদশাহ নিজে ছোট একটি ছবি দিতেন। অর্থাৎ বাদশাহের নিজের ছবি একটা তিনি দিতেন। বৈশিষ্ট্য: নানান ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করে আকবর বিভিন্ন ধর্ম থেকে নিজের পছন্দ মতো কিছু কিছু বৈশিষ্ট্য বেছে নিতেন। সেই বৈশিষ্ট্যগুলি ভিত্তি করে তিনি দ্বীন-ই-ইলাহি তৈরি করেন।
তিনি বিভিন্ন ধর্মের গুরুদের সঙ্গে আলোচনা করতেন এবং তাদের থেকে কিছু কিছু ধর্মের বিষয় তিনি বেছে নিতেন এবং অর্থাৎ বৈশিষ্ট্য তিনি বেছে নিতেন এবং সেই বৈশিষ্ট্যগুলি ভিত্তি করে তিনি দিন ইলাহি তৈরি করেন। প্রয়োগ আকবর নিজের সভাসদদের মধ্যে এই ধর্মের প্রচলন করেছিলেন। আসলে দিন ইলাহি ছিল আকবরের প্রতি চূড়ান্ত অনুগত কয়েকজন অভিজাতদের মধ্যে প্রচলিত এক আদর্শ। আকবর নিজে তাদের বেছে নিতেন। উপসংহার: দিন ইলাহি ধর্মমত প্রবর্তনের মাধ্যমে আকবর বিভিন্ন ধর্মাবলম্বী মানুষদের ঐক্যবদ্ধ করেন এবং ধর্মীয় ও রাষ্ট্রীয় ব্যাপারে নিজের কর্তৃত্ব সুদৃঢ় করেন। তা সত্ত্বেও আকবরের মৃত্যুর আগেই এই ধর্মের অবক্ষয় শুরু হয়েছিল। তার মৃত্যুর সাথে সাথেই এই মতাদর্শের অবসান ঘটে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিয়ে বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে।